অ্যাডভোকেট ফজলুর রহমান, যা কিছু এই মুহূর্তে দেশে চলছে, সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে, এবং গত 24 ঘন্টায় যা কিছু ঘটে গেল, সবকিছুকে আপনি কি হিসেবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের আমার সম্মানিত জনতা, তাদেরকে আমার সালাম, এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালাম আলাইকুম। আমি গত রাতেও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছি। সেটা বিদেশের একটা চ্যানেলে। আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমার এগুলো বলতে আর ইচ্ছা করে না, ভালো লাগে না। এইরকম একটা দেশ স্বাধীনতার 54 বছর পরে আমি দেখব আমার এই বয়সে, এইটা যদি আমার কল্পনার মধ্যেও থাকতো, তাহলে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি 100 বার চিন্তা করতাম মুক্তিযুদ্ধে যাব কিনা। আমি এই দেশ কোথাও দেখি না যে একটা দেশের কয়েকজন যুবক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হইল, তারা যে সব কথা বলে। এটা একটা দেশ, এই দেশে 18 কোটি মানুষ আছে। এই দেশে তাদের ছোট ভাই আছে, সমসাময়িক বন্ধু আছে, তাদের বড় ভাই আছে, তাদের মা বাবা আছে, এবং মা বাবার চেয়েও অনেক বয়সে বড় মানুষ আছে। তারা এটা চিন্তাই করে না যে দেশে কারা আছে। তারা মনে করে তারা এই দেশের শেষ কথা। এটা ভাবতেও আমার অবাক লাগে যে আমার দেশের যুবকেরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে। যেমন তারা এই উদ্যোগ কোত্থেকে পাচ্ছে? অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কি মনে হয়? আমি কোত্থেকে পাচ্ছে এই কথাটা তো আমি বলছি। জি জি। প্রথমত, একজন বলেছেন, তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে আছেন যেটা হলো এই দেশের সর্বোচ্চ অফিস, উপদেষ্টা মন্ডলী অফিসে। উনি একজন উপদেষ্টা, বয়সে যাই হোক, কিন্তু একজন উপদেষ্টা। তাকে কথা বলতে হলে সেইভাবেই বলতে হবে, এবং তার সমস্ত কথাগুলোর মধ্যে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে। এই যুবকটি যে কি বলল, কই তার বাড়ি, তার বাপের নাম কি, কোথায় থাকতো, কোথায় লেখাপড়া করছে, কোথায় রাজনীতি করছে, কোন সড়ক দিয়ে হাঁটছে, মানে আগরতলার যে মহারাজা ছিল বীর বিক্রম মাণিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না। তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মাণিক্য বাহাদুর। কি বলতেছে? 5ই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম, তাহলে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ করতাম। এর আগে 2-3 জন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে, কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরশুদিন আরেকবার একজন বলল, তার নাম বোধহয় হাসনাত আবদুল্লাহ। সে এমন ভাবে ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করলো, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো, যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব। জীবন দিয়ে দিব মানে তো যুদ্ধ করার প্রয়োজন আসবে। তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে? উনারা যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে? সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, এখানে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না, উনি তো একটা ইনস্টিটিউশন। যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে, তখন তো শুধু সেনাবাহিনী, এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক মল্ল যুদ্ধ না, এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায়। তারা এত সাহস কোত্থেকে পায়? কারা তাদের পিছনে আছে? দেশটাকে তারা কোথায় নিতে চায়? একজন সন্তান আমাদের, যাকে মাস্টার মাইন্ড বলছিল জনাব ইউনূস সাহেব, সেই ছেলেটি আজকে থেকে 3 বার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে। এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার, যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা,
আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া, এই অস্ত্রগুলো কোথায়? আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে থাকে, নিশ্চয়ই তারা বাপের বেটা, তারা বলুক যে আমাদের তাদের কাছে কি কি অস্ত্র আছে। আর তারা যদি না বলে, তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায়। আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র কোত্থেকে আসছে। থানা লুট করা না, শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে, সেইখানে সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা। আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে, যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী, সেই অস্ত্রগুলা উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা। নাকি আপনারা এমনই করবেন 5ই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরায় দেয়, যখন সেখানে হিজবুত তাহরীরের পতাকা উত্তোলন করে, আইএস এর পতাকা উত্তোলন করে, সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ চাপড়িয়ে এসে পড়েছিল, আজকের ব্যাপারটাও কি আপনারা সেভাবে যেতে দিবেন কিনা? সেনাবাহিনী কি পিঠ চাপড়ে এসেছিল? মানে এটা কি আপনি মানে কষ্টের সাথে বলছেন যে নীরবতা পালন করেছিল এই জন্য ওটাকে পিঠ চাপড়ে এসেছিল, এভাবে বলছেন, নাকি আসলেই পিঠ চাপড়ে এসেছিল গত 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়ি যখন বুলডোজার দিয়ে ভাঙা হলো? একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়, বুঝতে একটা পারছি। দেশের সেনাবাহিনীর সামনে যখন বুলডুজার চালিয়ে দেওয়া হয় কোনো বাড়িতে, সে যার বাড়ি হোক, এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয়, যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ, তখন সেনাবাহিনীর পিঠ চাপড়ানোর অর্থ হইল হয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে, তা না হইলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে। আমি বলতে চাই, আমরা কি এইভাবেই কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি 2 মাস যাবত রাত্রে ঘুমাতে পারি না। শেখ হাসিনা ফেসিস্ট ছিল বলা হোক, স্বৈরাচারী ছিল বলা হোক, আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। সে 1400 না 1824 সনে বিনা ভোটে ইলেকশন করছে, দেশ লুট করছে, ঠিক আছে, কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে সে কি পর্যন্ত যেতে চায়, সে কতটুকু ডিক্টেটরশিপ চালাইতে চায়, কি করতে চায়। শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোনো শক্তি প্রয়োগের মাধ্যমে নিজে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু আজকের যে শক্তি, এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি, ইউনূস সাহেবের যে শক্তি, এই শক্তিটা তো বুঝতে পারতেছি না। ওইটা ছিল অন্ধকার, আর এটা হলো কুয়াশা। কুয়াশাতে ডাবল হেডলাইট জ্বালাইলো, কিন্তু সামনে কিছুই দেখা যায় না। এই যে দেশটাকে কুয়াশাচ্ছন্ন করে ফেললো ছেলেরা, এরা কি চায়? যে দেশের মানুষ কি রাত্রে ঘুমাইতে পারবে না? এই দেশের মানুষকে সবসময় ভাবতে হবে যে আমাদের ছেলেরা হয়তোবা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে নেমে যাবে, হয়তোবা আমাদের দেশ সিভিল ওয়ারের দিকে চলে যাবে, হয়তোবা আমাদের দেশের স্বাধীনতা অস্তমিত হবে। সেই কথাটা কি প্রতি মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষকে দুশ্চিন্তায় রাখবে? এর কি কোনো প্রতিকার নাই? এই দেশে কেউ প্রতিকার করতে পারে না। আমি তো আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বলবো, আল্লাহর দোয়াই লাগে, আপনারা কি এটার প্রতিকার করতে পারেন না? যদি না পারেন সুস্পষ্ট ভাবে বলে দেন আমরা এই দেশ ছেড়ে চলে যাই, অথবা মৃত্যুর জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে প্রস্তুত হই। না পারলে সেনাবাহিনী আপনারা যা আমাদেরকে কারণ দেশে নিরাপত্তা নাই, পুলিশ নাই। আমার মতো লোকের উপরে মিনিটে মিনিটে থ্রেট আসতেছে। আমি টেলিভিশনে অন্তত 50 বার বলছি আমার জীবনে নিরাপত্তা নাই, আমি পার্কে হাঁটতে যেতে পারি না 3 বার যাব। আমি তো দেখি দেশে পুলিশ নাই, এই দেশে প্রশাসন নাই, এই দেশে বিচার বিভাগ নাই। এখন যদি দেখি সার্বভৌমত্বের প্রতি আর্মিও নাই, তাহলে তো বুঝতে হবে যে এই দেশ নাই কিছু, এই দিকেই যাচ্ছে দেশ। আপনি যে জীবনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন, আপনি কি প্রশাসনকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে বা কোনো লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে? এর চেয়ে যে এইভাবে যে বলতেছি আমি, এর চেয়ে টেলিভিশনে বলা, ফোন করে বলা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা, এর কোনোটাই আমি বাকি রাখি নাই। আমি একজন আমার কথাটা শুনেন, আমি কেন দরখাস্তটা দেই না।
আমার মতো মুক্তিযোদ্ধার দরখাস্ত করে আমার জীবনের নিরাপত্তা চাইতে হবে, এর চেয়ে কি মৃত্যু আমার ভালো না? আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদে যারা রয়েছে, কিংবা এই যে জাতীয় নাগরিক পার্টি, তারা যে বলছে, বা তাদের যারা কর্ণধার বা সামনের সারিতে যারা রয়েছে, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করতো। আপনি এর মধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে কি ধরনের অস্ত্র আছে, বা সেই অস্ত্র তারা শো করবে কিনা। কারা অস্ত্র দিচ্ছে, কোত্থেকে আসতে পারে, কি মনে হচ্ছে আপনার? আমি নিজের চোখে যেটা দেখছি, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে শিবিরের এক নেতার কক্ষে যে অস্ত্র দেখলাম, এটি দিয়ে তো সে যুদ্ধ শুরুই করতে পারে। এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতার কক্ষে যদি এতগুলো অস্ত্র থাকতে পারে, তাহলে কেন্দ্রে কত অস্ত্র আছে যারা নিজেরা স্বীকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপ্লব করতাম। আমি তো সেই কথাই বলি, এটা তো আমাদের ভীতির কারণ, এটা তো আমাদের ভীতি। একটা রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা, এটা এখন সবচেয়ে 100% প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। যখন একদল লোক বলতেছে আমাদের কাছে অস্ত্র আছে বা ছিল, আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম, এখনো আছে। এখন যখন তারা ক্যান্টনমেন্টকে, আর্মিকে হুমকি দেয় একটা দেশের সার্বভৌমত্বের প্রতি, তখন তো বুঝতে হবে যে এই দেশে হয় তারা আইনের ঊর্ধ্বে চলে গিয়েছে, কোন আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না, অথবা বুঝতে হবে এই দেশ পরাধীন হয়ে গেছে বা এই দেশের কোনো স্বাধীনতা নাই, এই দেশে কোনো আর্মি নাই, সার্বভৌমত্ব নাই। আমি তাই মনে করি যে এইটার ব্যাপারে একটা ফয়সালা হওয়া উচিত। এবং ইউনূস সাহেব এই ব্যাপারে কি বলেন, এই যে আমাদের ছেলেরা যে এইরকম ধরনের, আমি দেখলাম কুমিল্লাতে বোধহয় হাসনাত যে বক্তৃতা করলো, এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো, আপনি বলেন তো দেখি, মন্ত্রী ছেলেটাই বলতেছে, মন্ত্রী নত উপদেষ্টা সজীব ভুইয়া তার নাম, সে বলল যে আমরা যখন ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য আমরা সফল হইলাম, তখন প্রধান সেনাপতি বললেন, কি বললেন, যে আমি বড় কষ্টে নাকি আমি এটা মেনে নিলাম, পাথর চেপে সিদ্ধান্তটি মেনে হ্যাঁ, নিচ্ছে, বুকে এরকম পাথর চেপে এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম। এই কথাটা কি একজন মন্ত্রী হইয়া এইভাবে একটা দেশে বলতে পারে? কথা বলার তো একটা লিমিট থাকবে। হয় তার মন্ত্রিত্ব যাবে, না হয় সেনাপতির সেনাপতিত্ব যাবে, কোনটা যাবে আমি তো বুঝতেছি না। দুজনই তো আছে এখনো 24 ঘন্টা আমি দেখতেছি। সেনাপ্রধান যে মন্তব্যটি করেছেন সেটা তো লজিক্যাল, যে একজন কনভিক্টেড ব্যক্তি, সাজাপ্রাপ্ত আসামি কিংবা মামলার আসামি, তিনি একজন সরকার প্রধান হন কিভাবে? এটা তো তিনি আইনের জায়গা থেকে বলতেই পারেন। তুমি সব যারা হিজবুত তাহরির করো, যারা আল কায়দার মতো আফগানিস্তান বানাতে চাও, যারা এই দেশটাকে সিরিয়া বানাতে চাও, কালকেও একটাই বলছে, এগুলোরে কি বলবো আমি, যে না আমরা সিরিয়ার মতো করব না, তবে আমরা তুরস্কের মতো করব। তাহলে সেনাবাহিনীকে যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, গণমানুষের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হচ্ছে, দাঁড় করানোর চেষ্টা চলছে, মানে সেনাবাহিনী সম্পর্কে এমন একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ছাত্র সমন্বয়ক বা একটা বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে। এটি কিসের ইঙ্গিত? আপনি বারবার এই কথাটা বলতেছেন, আমি যতটুকু প্রথমে এই প্রশ্নটা আপনি করছেন, এখনো করছেন, আমি এর চেয়ে খুব বেশি বলতে চাই না। আমার বুকটা ঠক করে উঠে, কাঁপে উঠে, আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে। আমি এটা চিন্তা করতে চাই না যে একদল লোক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গেছে। আল্লাহর দোয়াই লাগে, একটা দেশে আমি চিন্তাই করতে চাই না আমার স্বাধীন বাংলাদেশে, যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কেউ কথা বলতে পারে। এবং যারা এইভাবে কথা বলতে পারে, যাদের কোনো হুঁশ নাই, এদেরকে আমি পাগল বলবো না, পাগল বলবো না। এরা ক্ষমতার মদমোহে অন্ধ হয়ে গেছে, এদেরকে অন্ধ বলবো। এদের বিবেক বন্ধ হয়ে গেছে, এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে। তাদের কথা বলল নির্জলা অর্থ হইল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা। আমি এইটা আমি দেখতে চাই না বাংলাদেশে। আল্লাহর দোয়া লাগে আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক। এই আসাদ পালায়া গেছে, সিরিয়াতে মূল শাসক পালায়া গেছে, পালায়া যাওয়ার পরে আবার ফিরতে এসে দেখা যেতেছে, আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন 2100 করে লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে। আমি এই দেশটা দেখতে চাই না তো, আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না, আমি তো মুক্তিযুদ্ধের দেশটা তো সৃষ্টি করছি আমি। আর সন্তান যে সৃষ্টি করে, সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে। আরেকটা আপনি যদি বলি, এই দেশটা হলো
মুক্তিযুদ্ধর দেশ। মুক্তিযুদ্ধ হলো আমাদের মা, বাংলাদেশের মা। কারণ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশ মরে যাক, এই বাংলাদেশ ডুবে যাক, এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক, এটা যারা বুঝতেছে না, যারা বুঝতেছে না তাদেরকে, সেই মূর্খদেরকে আমি বলি, বাংলার ইতিহাস পড়ো। একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতায় হোক, আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল পাল বংশের পরে বারে বারে। কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতিসত্তা কোনোদিন নিজের দেশের, নিজের মানুষের স্বাধীনতা কোনোদিন পায় নাই, কোনোদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে, কোনোদিন বলতে পারে নাই আমার একটা জাতিসত্তা আছে। সেই বাঙালির জাতিসত্তাকে দখল করেছিল প্রথমে মুঘলরা, তারপরে ব্রিটিশেরা। শত শত বছর যাবৎ ব্রিটিশের লাল সেই নীল সাহেবদের অত্যাচারে মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলেছে। আমি সবসময় বলি, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বনেছি। বহু কষ্টে বাঙালি মায়ের চোখের তলে মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, হে খোদা আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও যে বিদেশিদেরকে তাড়িয়ে আমাদেরকে স্বাধীনতা দিবে। বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসীর তলায় গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও, এমন এক দল অমৃতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে। সেই স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতার জন্য এইসব মূর্খ দুর্মুখ, এইসব অবুঝ অন্ধদের কারণে বাংলার স্বাধীনতা যাতে অস্তমিত না হয়, সেন্ট মার্টিন দ্বীপে আইসা যেন ওই ওই যে কি কয় ফুলপরি, কি মেয়েটার নাম, ওই যে ফুলপরি, ফুলপরি 1 বছর যাবত মানুষ যাইতে পারে না। আমার দেশে আমি যাইতে পারি না 1 বছর। আমি জানি না সেখানে কি অবস্থা হচ্ছে। ওখানে যাতে কারো স্টিমার না লাগে, উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ না, পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে যাতে আমার ভৌগোলিক অবস্থান ছোট হয়ে যাওয়ার মতো কোনো কাজ আমরা না করি। কথাটা খুব বলে দিলাম। আপনি সেনাবাহিনীকে এক ধরনের তাচ্ছিল্যের সঙ্গে বা কষ্টের সঙ্গে বলছে যে তারা পিঠ চাপড়াবে কিনা। এই মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনীর যে ভূমিকা, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, যে ধরনের হুঙ্কার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হচ্ছে, তার বিপরীতে সেনাবাহিনীর যে অবস্থান, এটি কি আমরা তাদের ধৈর্য ধারণের দিক থেকে আমরা মিন করব, নাকি তাদের বিশেষ কোনো দুর্বলতা রয়েছে? কি বলবেন আপনি? সেনাবাহিনীর দুর্বলতা আছে মনে করলে তো আমি দেশে থাকা উচিত না, আমার সার্বভৌমত্ব দুর্বল। আমি মনে করি সেনাবাহিনীর এই মুহূর্তে তাদের প্রাতিষ্ঠানিক ভাবে ইউনূস সাহেবের প্রতিষ্ঠানকে বলা উচিত, ইউ টেক অ্যাকশন এগেইনস্ট দিস টাইপ অফ স্কাউন্ডারস। যারা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে, এদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। যদি আপনি অ্যাকশন না নেন, উই আর টু ডু সামথিং, এটা সেনাবাহিনীর বলা উচিত আমি এখন মনে করি। আগে ইউনূস সাহেবকে বলা উচিত টেক অ্যাকশন, আমি এটা মনে করি। আরেকটি কোশ্চেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন, গণমানুষের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন অন্যরকম একটি চিত্র উপস্থাপনের মাধ্যমে, তারা বলার চেষ্টা করছেন যখন শেখ হাসিনা এককভাবে নির্বাচন করলো, একের পর এক 7 জানুয়ারি নির্বাচন পর্যন্ত, যখন তখন এই সেনাবাহিনী কোথায় ছিল? ইনক্লুসিভ নির্বাচনের কথা তখন বলেনি কেন? বা যখন লুটপাট হয়েছে, যখন দুর্নীতি করেছে, তখন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন? তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাই বলে এখন কিছু বলতে পারবে না? অথবা শেখ হাসিনা যা করে গেছে এখনো যদি তাই করা হয়, একটি বিশেষ গোষ্ঠী তাই চায় যে ইনক্লুসিভ নির্বাচন হবে না, লুটপাটও আগের মতো চলবে, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, তাহলে শেখ হাসিনার শাসন আর বর্তমান শাসনের মধ্যে পার্থক্যটা কি? আমি খুব বলি, ওরা অবুঝের মতো কথা বলে, ওরা বুঝতেছে না যে সেনাবাহিনী 15 বছরের শাসনে নিজেরা চোখে চোখে দেখছে, কিন্তু প্রথমে তো মাঠে নাইমে আমাদের মতো হ্যাঁ এই শেখ হাসিনা গদির ছাড়, গদি নয় তোর বাপ দাদার পাবলিকের মতো স্লোগান দিবে না। কিন্তু তাদের মনে একটা কনসেপশন সৃষ্টি হয়েছে, একটা আইডিয়া সৃষ্টি হয়েছে, একটা সিদ্ধান্ত শেষ পর্যন্ত সৃষ্টি হয়েছে, যে সিদ্ধান্তের পরিণত ছিল সেনাবাহিনী বলছে যে আমরা আন্দোলনকারীদের বুকে গুলি করবো না। এই যে মহামানবরা বলে মহাশক্তিশালীরা, আরে মহাশক্তিশালী, যদি সেনাবাহিনী 5 তারিখও গুলি চালাইতো, মাত্র কিছু পুলিশ গুলি চালাইছিল 11টা পর্যন্ত, 5 তারিখ 2টা চোখে দেখা, খালি দেখা না, অংশগ্রহণ করা, সব তো বুরহানুদ্দিন কলেজের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেনাবাহিনীর যদি ইঙ্গিত না থাকতো,
সেনাবাহিনী যদি অস্ত্র গান ডাউন না করতো, যে না আমরা পাবলিকের বুকে গুলি চালাবো না, কারো বাপের ক্ষমতা ছিল না, এখন ওই দিনেই সবকিছু সেনাবাহিনী, আমি এই কথাটা বলবো, ধৈর্য ধরছে বলেই আজকে 5ই আগস্ট ঘটছে। আর সেনাবাহিনী যদি মনে করতো যে না সবকিছু শেষ করে দিব, কিন্তু আমরা সরকারের কথা শুনবো বা সরকারের আদেশ শুনবো, তাইলে এখন যারা বাক বাকুম করে বড় বড় কথা বলে, এত বড় বড় কথা তারা বলতে পারতো না। কাজে সেনাবাহিনী না থাইকা তারা আন্দোলন করে ফেলছে, এটা যারা বলে এরা ইতিহাসের সবচেয়ে বড় সত্য কথাটা তারা বলে, মিথ্যা কথাটা তারা বলে। সেনাবাহিনী কিন্তু আন্দোলনের পক্ষে ছিল বলে আন্দোলন জয়যুক্ত হয়েছে। আমি এটা চ্যালেঞ্জ করি, এবং সেই কারণে তো পক্ষে ছিল বলেই তো আপনারা সবাই গিয়ে সেনাবাহিনীর কাছে জমা হয়েছে, এবং সেনাবাহিনীর প্রধান বক্তৃতা করছে যে এইখানে অমুক দল আছে, অমুক দল আছে, অমুক দল আছে, নেতারা আছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি সেনাবাহিনী আপনাদের সাথে আছি, সবকিছু যা যা করা দরকার ভালোর জন্য আমরা করব। তারপরে তো বিকাল 4টায় মানুষ শান্ত হয়েছে, বুঝতে পারছে ইয়েস আমার দেশের জাতীয় সেনাবাহিনী আমার দেশের সার্বভৌমত্ব প্রতীক, তারা দায়িত্ব নিছে বলেই তো মানুষ শান্ত হয়েছে।